বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় নদী রক্ষা কমিশন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। প্রফেসর সাজ্জাদ সিদ্দিকী, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রার জন্য। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, আমি বিশেষ করে প্রফেসর ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছ থেকে একটু শুনতে চাই। নানা রকমের সংকটের মধ্যে আমরা আছি, কিন্তু একটা সংকট বিশেষ করে অভ্যুত্থানের পর থেকে ইন্টারিম গভর্নমেন্ট থেকেই শুরু হয়েছে, এটা এখনও অনেকে মনে করেন কন্টিনিউ করছে, এটা হচ্ছে আইন শৃঙ্খলার একটা বড় সংকট। সো এটা কি শুধুমাত্র আইন শৃঙ্খলা সংকটের মধ্যে আটকে আছে, নাকি আরও বড় কোনো গভীর সংকটের দিকে আমরা যাচ্ছি? অ্যাপারেন্টলি মনে হবে যে আইন শৃঙ্খলা সমস্যা হয়েছে, এখানে কিলিং আমরা বেশি দেখছি এবং এটা আমরা, তবে এটার গভীরে যে আমাদের যে সামাজিক সংকট এবং আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে তারও একটা বিষয় আছে। আর একটা বিষয় আপনি যদি আপনি চিন্তা করেন গত 10 বছর 15 বছরের সাথে আপনি কম্পেয়ার করেন, তাহলে একটা জিনিস কিন্তু অ্যাপারেন্ট, এইখানে কয়টা লোক ক্রস ফায়ারে মারা গেছে, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি আমরা দেখি। আপনার প্রোগ্রামে তো আলোচনা করছে আকরামের হত্যাকাণ্ড, সেই নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ড, ওসি প্রদীপের যে প্রায় 200 লোককে সে মার্ডার করে হচ্ছে, খুন করছে। সেরকম ঘটনা কি ঘটতেছে? সেরকম ঘটনা কিন্তু নাই। আমরা কি দেখতেছি যে রাষ্ট্রযন্ত্র আপনার গুম করতেছে? আমরা কিন্তু দেখি না। যদি আপনি সেই আলোকে যদি দেখেন, সেই হিসেবে আমি বলবো যে শুধু হত্যা হইলেই তো হবে না, যে রাষ্ট্রযন্ত্র কি এই হত্যাকাণ্ডে জড়িত আছে কিনা। রাষ্ট্র মানুষকে গুম করে নিয়ে তারপরে তার লাশ পাওয়া গেল, আবার অনেক ক্ষেত্রে লাশ পাওয়া যাচ্ছে না, একেবারেই পাওয়া যাচ্ছে না, এরকম তো হয়েছে। আমরা শুধু সেটা থেকে তো মুক্তি পেয়েছি। সুতরাং ঢালাওভাবে কিন্তু আমি বলবো না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি 100 দিনে 600 লোক মারা গেছে, এটা খুবই খারাপ। এই যে রামিসার মতো হত্যাকাণ্ড হয়েছে, এটা নৃশংস। এগুলিকে কোনোভাবেই কোনো যুক্তি দিয়ে কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্স দিয়ে এটাকে জাস্টিফাই করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই সাইডটাও বিবেচনায় আনতে হবে যে আমি মিছিল করতে গেলাম, আমাকে ধরে নিয়ে গেল, আমাকে আর পাওয়া যাচ্ছে না, আমি 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 নিখোঁজ, আত্মীয় স্বজন এখানে ঘুরতেছে, সেটা তো নাই। সেটা যদি না থাকে, আপনার যে ভয়ের সঞ্চার করে গেছিল শেখ হাসিনার সরকার, যে সব জায়গায় একটা ভয় ছিল যে কথা বলতে গেলে এই বুঝে আমাকে নিয়ে যাবে। আমরা নিজেরাই তো ভিকটিম ছিলাম। আমার বাসার সামনে ডিবি থাকতো, আপনার বাসার সামনে ডিবি বসে থাকতো, কখন ধরে নিয়ে যায়। সেই জিনিসটা থেকে কিন্তু আমরা মুক্তি পাইছি। তো এখন এখানে যে জিনিসটা হয়েছে, যে মব ভায়োলেন্স হয়েছে ব্যাপকভাবে, যে মব ভায়োলেন্স হয়েছে, সেটার ভয় ছিল। এখন মব ভায়োলেন্স তো কমে আসছে। এখন মব ভায়োলেন্সের দায়িত্ব যেটা পড়ে, সেটা তো ডক্টর ইউনূসের গভর্নমেন্টের উপরে পড়ে। ইউনূসকে তো অনেকে মব সম্রাটও বলছে। এখানে যারা আপনার আছে ওদের নেতা ফেতাদের মধ্যে, তারা তো মব করছে। তো সেইগুলিকে কাটাই উঠছে। এই গভর্নমেন্টের এই সময় কিন্তু মব করতে পারতেছে না। অ্যাট দ্য সেম টাইম যে পুলিশকে দেখলে আগে লোকে ভয় পাইতো, বিশাল ভয় পাইতো, নিয়ে যাবে আর পাওয়া যাবে না, আর্জেন্টিনার মতো। সেটা তো নাই। সেই হিসেবে আমি বলবো যে আমরা আপনি মনে করছেন যে পরিস্থিতি আগের চেয়ে অনেক নিরপেক্ষভাবে কম্পেয়ার করেন, সেই তুলনায় ভালো। প্রফেসর সাজ্জাদ সিদ্দিকী, ডক্টর মঞ্জুর চৌধুরীর কথার সূত্র ধরেই যদি আমি বলি যে উনি মব জাস্টিসের কথা বলছেন, রেপের কথা বলছেন, রামিসার কথা উনি উচ্চারণ করেছেন, যে এবং সাম্প্রতিক সময় আমরা নানা ধরনের সহিংসতা দেখছি, কিশোর অপরাধ দেখছি এবং এক ধরনের সামাজিক অসহিষ্ণুতা, এটা অবশ্য ধারাবাহিকভাবেই আছে। এটা কেন এত দৃশ্যমান হচ্ছে বলে আপনি মনে করেন একজন একাডেমিক এক্সপার্ট হিসেবে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যদি খুবই যে রিপোর্টগুলো কিংবা যে মিডিয়াতে যে বিষয়গুলো আসছে, আমরা শুধু এইগুলোর উপর যদি মনোযোগ দিই, তাহলে আমাদের অ্যানালাইসিসটা একরকম হবে। আর যদি আমরা দেখি যে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যেই গ্রাউন্ডেড রিয়েলিটির সঙ্গে আপনার গভর্নেন্সের একটা কানেকশন থাকতে হয় এবং ভীষণ থাকতে হয়, সেই জায়গায় কিন্তু আমাদের সরকারের এক একটা ভীষণ থাকে, 2040 এরকম করে এক একজন এক একটা ভীষণ দেয়। কিন্তু সেই ভীষণগুলো থাকে কিন্তু কেবলমাত্র তার আদর্শের সঙ্গে কিংবা চিন্তার সঙ্গে অ্যালাইন যারা করবে তারা নিরাপদ থাকবে, তারা বেশ ভালো থাকবে।
বিগত সরকারগুলোর মধ্যে এই ট্রেন্ডটা কম বেশি সবার ছিল, আদার দেন ভেরি ফিউ এক্সেপশন। আমি সবসময় বলি এটা যে 75 পরবর্তী সময় 81 এই পিরিয়ডটাকে যদি আপনি দেখেন, যে রাষ্ট্রগুলো ডেভেলপিং রাষ্ট্রগুলো ডেভেলপড স্টেটে এভরি 20 ইয়ার্স দেখবেন যে একটা থেকে দুইটা রাষ্ট্র ডেভেলপিং থেকে ডেভেলপডে যায়। তাহলে তাদের গভর্নেন্স ট্রাজেক্টরিটা কি যদি অ্যানালাইসিস করে দেখবেন যে ওই যে গভর্নেন্স স্ট্র্যাটেজি, যে আমার কোনো নেপোটিজম থাকবে না আমার শাসনে, আমার শাসন থাকবে এফিশিয়েন্ট, আমার শাসন থাকবে স্কিলফুল, এবং আমার শাসন থাকবে অবজেক্টিভ। তো এই কয়েকটা ব্যাপার যদি আপনি মিলান, যেমন এর সঙ্গে এই শাসনটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাসনটার সঙ্গে মিলবে, এটা গেল একটা জিনিস। এখন বলতে পারেন তাহলে তো 71 পরবর্তীতে শেখ মুজিবুর রহমান কিংবা বঙ্গবন্ধুর যেই শাসন সেটা তো এইরকমই ছিল। হ্যাঁ, খানিকটা এরকম ছিল, কিন্তু ব্যর্থটা মানে এখানে সমস্যাটা ছিল, আপনি যদি খেয়াল করেন যে নেপোটিজমটা এখানে প্রেজেন্ট ছিল, যেটা আমি আগে বললাম যে নেপোটিজম এখানে একেবারে টোটালি অ্যাবসেন্ট ছিল। তার স্ত্রীর কোনো পরামর্শ নেয় না। নর্মালি প্রেসিডেন্টরা দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টের ব্যাপারে নাকি বলা হয়ে থাকে, যখন কোনো সিদ্ধান্তে কঠিন হয়, সিদ্ধান্তে পৌঁছতে পারে না, পরের দিন সকালে নাকি প্রেসিডেন্ট এসে সিদ্ধান্ত দিয়ে দেন। অর্থাৎ স্ত্রীরা ইনফ্লুয়েন্স করে, এরকম করে প্রেসিডেন্টদের। সেই রকম কোনো ইনফ্লুয়েন্সও কিন্তু জিয়াউর রহমানের ছিল না। ফলে ওই জায়গাটাতে একটা আশার জায়গা ছিল, যদি ওই টেনিউরটা লম্বা হতো তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমার কাছে মনে হয় যেন এই বিষয়টা এরকম করে আলোচনা করা নাও লাগতে পারতো। আজকে হয়তো আমরা অ্যাটলিস্ট কোস্টারিকার মতো একটা রাষ্ট্র হতে পারতাম, যে রাষ্ট্র 1948 সালে মিলিটারি একেবারে অ্যাবলিশ করে দিয়ে তাদের ইন্টারনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ভিন্ন। তাই আমি বলছিলাম যে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটার পিছনে অন্যতম প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে ক্ষমতাটা রাজনৈতিক দলের থাকে, রাষ্ট্রের হয়ে উঠতে পারে না। ফলে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না। এই মুহূর্তে যদি একটা বড় খবর আসে যে কোনো এক জেলা পরিষদের প্রশাসক বড় মাপের করাপশন করেছে, কিংবা একটা বড় একটা খুনের সঙ্গে জড়িত, আমাদের তো এগুলো অ্যাসিড টেস্ট সরকারের জন্য, এটা কিভাবে ডিল করছে, এটা কি অবজেক্টিভলি দেখছে, নাকি পার্টি অ্যাফিলিয়েশনের পার্সপেক্টিভে সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তার রাষ্ট্রের। এই জায়গাগুলো যদি কঠোরভাবে মেনটেন করা হয়। জি, এখানে রাষ্ট্র বা সরকারি দলের ভূমিকার কথা আপনি আলোচনা করছেন। অবশ্যই সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একটু যদি আরও ডিপে যাওয়ার চেষ্টা করি যে আমাদের ফ্যামিলিগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সামাজিক সংগঠনগুলো, তারা কি আসলে আর কোনো ভূমিকা রাখতে পারছে, বা সমাজে তাদের আসলে কোনো ভূমিকা আছে? মানে ঐতিহ্যগতভাবে যে ভূমিকাটা থাকার কথা, ইভেন ভ্যালুজের কথাও যদি বলি, যে আমরা যে রিলিজিয়াস ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ বাংলাদেশে খুবই ডিক্লাইনিং, এবং কখনো কখনো মানে এর কারণ কি বলে মনে হয়, বা আপনি কি মনে করেন? না, পারফেক্ট। আমি এই জায়গাটাতে হয়তো আসতাম। আমরা যে এখন এনার্কি দেখছি না, এনার্কির একটা লোয়ার এক্সটেন্ট আমরা দেখছি। তাহলে এই যে ফ্যামিলি বলেন কিংবা সোশ্যাল যে রেজিলিয়েন্স ছিল, আমার যে কোহেরেন্স ছিল লম্বা সময় ধরে, যে ঐতিহ্য আমাদের, যে সামাজিক বন্ধনগুলো বেশ একেবারে আমার বলা যে ইন্টারেক্টিভ একটা সোসাইটি ছিল, সেই ইন্টারেক্টিভ সোসাইটিতে এই ভয়াবহতার পিছনে কিন্তু ওই যে আমি বললাম আবার পলিটিক্স দায়ী। এখন এনার্কি, অ্যাবসলিউট এনার্কিতে যাচ্ছে না, কিন্তু আপনি যে পয়েন্টগুলো নিয়ে আসছেন সেই পয়েন্টের জন্যই যাচ্ছে না। আদারওয়াইজ গভর্নেন্স বলতে তো কিছু নাই। আপনি যদি চিন্তা করেন, এখন দুই রিকশাওয়ালা মারামারি করছে, কেউ গিয়ে ঠেকা, মানে এখানে যে সবাই দর্শক, তাহলে এটা কি আমরা বলি যে মানে সিমটম অফ বিগার এনার্কি? এরকম করে দেখবেন যে একজন, আপনি সেলফ ড্রাইভ করেন কিনা জানি না, আপনি যখন দেখবেন জেব্রা ক্রসিং দিয়ে থামছেন, আপনাকে কিন্তু পিছন থেকে হর্ন দিচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এটা তো একটা ইন্ডিকেটর যে আমার সোসাইটি অসহিষ্ণুতা, অস্থিরতা। তাহলে এই যে অসহিষ্ণুতার মধ্যে এখন যে আমি তো মনে করি যে যতটুকু সভ্যতার মাপকাঠিতে যে আপনার ইন্ডেক্সগুলো আছে, গ্লোবাল ইন্ডেক্সগুলো, আপনার তো গভর্নেন্সের মানুষ, আপনি দেখবেন যে গ্লোবাল পিস ইন্ডেক্স আছে, গ্লোবাল পজিটিভ ইন্ডেক্স আবার বানিয়েছে। কেন বানিয়েছে? এই সমস্ত বিষয়গুলোর জন্য। কেবলমাত্র মিলিটারি ওয়ারফেয়ার নেই এই জন্যই পিস, এটা কিন্তু কনসেপ্ট অবসোলেট কনসেপ্ট। সো এই যে গভর্নেন্সের প্রেজেন্সের পার্সপেক্টিভে যে পিসের একটা মেজারমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং, এই সকল দেখবেন যে ইন্ডেক্সে বাংলাদেশ পিছিয়ে। কারণ তো এটাই। আর যতটুকু ভালো আছি, এই যে আপনি বললেন যে পরিবার, সমাজ, ইন্টারাকশন, পরিচিত, এইগুলো কারণেই আমাদের এতটুকু টিকে আছে। এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আপনি দেখেন যে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি। ইয়াং জনসংখ্যা আপনার বৃদ্ধ এবং শিশুদের থেকে অনেক বেশি। এই যে ইয়াং জেনারেশন, তার জনগোষ্ঠী, তার ভিতরে একটা বিরাট অংশ, এক্সাক্ট আমি বলতে পারবো না, কারণ এক এক সময় এক এক স্ট্যাটিস্টিক্স আছে, কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি
একটা ব্যাপক অংশ কিন্তু বেকার, একেবারে বেকার। এই যে বেকার একটা লোকের যে সাইকোলজি, মানে 86% গ্যাপ হয় আর কি আপনার স্ট্যাটিস্টিক্সে আমি sure, sure. 86% হচ্ছে আপনার মানে যে পরিমাণ গ্রাজুয়েট হচ্ছে মানে জব সিকার তৈরি হচ্ছে 86% প্রতি বছর জব পাচ্ছে না, হুইচ ইজ ডেঞ্জারাস। এর ভিতরে আরেকটা কিন্তু কম্পাউন্ডিং ফ্যাক্টর আছে। আপনি দেখেন যে যারা জেনারেল এডুকেশন নিয়ে আসতেছে তাদের থাকে একটা থিওরিটিক্যাল পসিবিলিটি থাকে যে একটা জব পাইতে পারে একটা কোম্পানিতে কিংবা একটা সরকারি বা আধা সরকারি এসে। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে আসতেছে, মাদ্রাসার ভিতরে আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসায় যারা পড়ে আসতেছে, তারা টোটালি আনপ্রিপেয়ার্ড ফর দিস এইজ। তারা ক্লাস 7 পর্যন্ত বাংলা পড়ে এবং ইংরেজি পড়ে, তারা তো 1, 2, 3, 4 এগুলিও পড়তে পারে না, তারা উর্দু পড়ে। এবং এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানে ওই কারিকুলাম বা এই যে এতগুলো শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে অনেক রকমের বিতর্ক আছে, কিন্তু এর সঙ্গে তো অর্থনীতিরও একটা সম্পর্ক আছে যারা কারা মাদ্রাসায় যাচ্ছে। সো আমি যদি বুঝতে চাই, যেমন আপনি কর্মসংস্থানের কথা বলছেন যে ইকোনমিক প্রেশার, অর্থনৈতিক চাপ বা ইনফ্লেশন, এগুলোকে কি আপনি মনে করছেন সবই সামাজিক অবক্ষয়ের সঙ্গে সম্পর্কিত? ডেফিনেটলি আপনি দেখেন যে এই যে ইয়াং ছেলেরা মাদ্রাসায় পড়া এবং জেনারেল এডুকেশন পড়া, তাদের সামনে তো আপনি কোনো আশা আনতে পারতেছেন না। দেয়ার ইজ নো হোপ। আপনার একটা জব থাকতে হবে। এই যে যে লক্ষ লক্ষ লোক যে ফুটপাতে যে ব্যবসা করে, এরা কি নিজের ইচ্ছে করে? এই গরম, এই রৌদ্র, এই বৃষ্টি এর ভিতরে থাইকে তারাই করে, তারপরে তাদেরকে আমরা উঠাই দেই, তাদেরকে হেনস্থা করি, তাদেরকে হেও করি। আমি জাস্ট নিজেকে আমি যদি চিন্তা করি যে আমি ওইখানে সারাদিন বসে আছি, আমি সারাদিন বসে আমি বেচা কেনা করতেছি কিসের জন্য? জাস্ট টু সারভাইভ। রাষ্ট্র বা সরকার তাদের কি কোনো জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারছে? এই যে আমাদের যে আসলে ডক্টর ইউনূস 3-0 এক ব্যক্তি, উনি বলছিল যে 0 আনএমপ্লয়মেন্ট করে দেবে। উনি কি করে গেছে? উনি নাকি আরো 6 লক্ষ না, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, জিরো এমিশন, জিরো গভর্নেন্স। আচ্ছা, জিরো গভর্নেন্স। এই 3-0 লোক আর 1-0 কইরা 4-0 নিয়ে এখন প্যারিস টেসে ঘুরে বেড়াইতেছে। যাই হোক, ওনাকে সমালোচনা করতো আমাদের কোনো লাভ নাই, না, আমাদের কোনো লাভ নাই। আমাদের সামনের দিকে তাকাইতে হবে। আমি মনে করি কি যে দেখেন এই যে মাদ্রাসা এডুকেশনের এখানে ব্যাপক রিফর্ম দরকার। তাদেরকে এই চাকরির উপযোগী এডুকেশন দিতে হবে। কারণ সে একটা ছেলে যখন 20 বছর পরে দাউরিয়া হাদিস পাস করে বাইরে আসে এবং সেজন্য চাকরি পায় না, চাকরি যখন পায় না, ধর্মীয় প্রতিষ্ঠান তো এত বেশি না, তখন তার ভিতরে হতাশা আছে, তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন আছে। ঠিক এই যে স্কুল কলেজ থেকে পাস করে যে আসতেছে, সেও পাচ্ছে না চাকরি। তা আপনি কি করবেন? আপনি শুধু বলতেছেন যে তোমরা মিডল ইস্টে যাও, লেবারগিরি করো, এই ইটালি যাও, এটা তো হতে পারে না। এখন যেন সরকারকে আমি মানে এনকারেজ করব যে আপনারা এই যে যে বিদেশি ইনভেস্টমেন্ট আনলে জবস ক্রিয়েশন হবে। বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য আপনি কি করতে পারছেন? বাংলাদেশি একজন বিলিয়নিয়ার অস্ট্রেলিয়ায়, আমরা তার নামও জানতাম না, সে আপনি ইন্ডিয়াতে সে ডাটা সেন্টার করবে, $2 বিলিয়ন সে ইনভেস্ট করবে। $2 বিলিয়ন সে 2 লক্ষ কোটি টাকা সে ইনভেস্ট করবে বাংলাদেশি টাকায়। বাংলাদেশে করতে পারতেছে না কেন? সে কি বাংলাদেশে করতে চায় নাই? নো, বাংলাদেশে সেই এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন নাই। আপনি সেই পাওয়ার এনশিওর করতে, বিদ্যুতের এনশিওর করতে পারতেছেন না, আপনি সেইখানে সেরকম টেকনিক্যাল লেবার ফোর্স আপনি দিতে পারতেছেন না। সুতরাং সে চলে গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। এই যে প্রসঙ্গ নিয়ে ডক্টর সাজ্জাদ সিদ্দিকী বলছিলেন, এবং এই যে ধর্মীয়, নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন, সেই পরিবর্তনটাকে কি আপনি পজিটিভলি দেখছেন, নাকি এটাও ওই যে উনি যেমনটা বলছিলেন একটা সরকার বা সরকার প্রধান নেপোটিজমের মধ্যে নেই, গভর্নেন্স ছিল, এখন সেটা নাই? সো এগুলো তো এই ভ্যালুজের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি সাংস্কৃতিক বলেন যে মূল্যবোধ, সাংস্কৃতিক একটা বন্ধাত্ম কাল চলছে সংস্কৃতির ক্ষেত্রে। সেখানে দুর্নীতি হচ্ছে, সেখানে ফারুকির মতো, মোস্তফা ফারুকির মতো একজন বিতর্কিত ব্যক্তি, তাকে আপনি সংস্কৃত বিষয়ক করলেন, অ্যাডভাইজার করলেন, 2টা বছর সে দুর্নীতি করলো। যে বাংলা একাডেমিতে ছিলেন একজন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি চিৎকার করে বলছেন যে আমার কাছে সে কত 10 কোটি না 100 কোটি টাকা চেয়েছে, আমি 10 কোটি মনে হয়, 10 কোটি টাকা চেয়েছে চেক স্যার, মানে ঘুষ, ওই ফান্ড থেকে করে দেবো, সে দেয় নাই, তার রিজাইন করে চলে গেছে শিল্পকলা একাডেমির। দেখেন এক একটা উদাহরণ, সেটা কি রাষ্ট্র এটা নিয়ে কোনো তদন্ত করছে?
যখন একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির একজন উনি প্রফেসর শিল্পকলা একাডেমির ডিজি ছিলেন। হ্যাঁ উনি প্রফেসর, বাট প্রফেসর মানে নাট্যকলার হ্যাঁ, শিক্ষক উনি কিন্তু প্রফেসর। prominent মানে লোক। ওনার পরিচয়টা ওই রকমই আর কি, আচ্ছা, নাট্য ব্যক্তিত্ব হিসেবে। নাট্য ব্যক্তিত্ব, অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি না। উনি তো জেন্টেল ভাবে একটা অভিযোগ আনতে পারেন। আমি তার সেই অভিযোগটা শুনছি টিভিতে, রাইট? কি হয়েছে? আপনি কিছুই করেন নাই। এটা একটা ভালো পয়েন্ট, কিন্তু অভিযোগগুলো কিন্তু আসে, কিন্তু এই অভিযোগগুলো আচ্ছা, এই যে নিষ্পত্তি হয় না। এক একটা অভিযোগ আসতেছে, এই রাষ্ট্র সেই অভিযোগগুলি কি বিবেচনায় নিছে? আপনি দেখেন যে আজকে যেটা দেখলাম যে আদালতে গেছে যে ডক্টর ইউনূস, নূরজাহান বেগম, তারপর সাইদুর রহমান, ডিজি ছিল কে আজম সাহেব হেলথের, এদের নামে একটা মামলা করার জন্য গেছে, তদন্ত করার জন্য দিচ্ছে আর কি, আদালতে গেছে যে করা হোক, তদন্ত করা হোক। আদালত বলছে যে সাফিসিয়েন্ট গ্রাউন্ডস নাই, অর্থাৎ বিশ্বাসযোগ্য কোনো তথ্য নাই। 620 জন শিশু মারা গেছে হামে। এটাও যদি গ্রাউন্ড না থাকে, তবে গ্রাউন্ড কবে হবে? 620 জন, আপনি একজন দুজন, এটা গভর্নমেন্টের রিপোর্টে, আর আন্ডার রিপোর্টের তো অনেক আবেদনটা তো তদন্তের আবেদন, তদন্তের আবেদন। আপনি তদন্ত করা যাবে না। আপনি বলতেছেন যে এইটা সেটা হয়েছে যে অল মেন আর ইকুয়াল, সাম মেন আর মোর ইকুয়াল দেন আদার্স। এখানে কিছু কিছু লোক আছে তারা আইনের ঊর্ধ্বে, তদন্তের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। সেই রাষ্ট্র কিন্তু আমরা চাই নাই। প্রফেসর, আর এই জায়গায় আমি একটু আমি ফুটনোট দিতে চাই। আপনার আজকে থেকে 2008 থেকে তো পড়াচ্ছি, এবং এর আগে আরো 5 বছর এই পিস অ্যান্ড কনফ্লিক্ট সিরিজে পড়া। এর বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা যে বইটা পড়তাম, এই বইয়ের একটা সারাংশ ছিল এরকম যে কোনো কিছু যখন আনঅ্যাভয়েডেবল থাকে, তখন যদি কেউ মারা যায় তখন এক ধরনের চিন্তায় তাকে ট্রিট করতে হবে, আর যদি বিষয়টা অ্যাভয়েডেবল হয়, তারপরেও যদি কনসিকুয়েন্স হয়, তখন তাকে বলতে হবে যে স্ট্রাকচারাল ভায়োলেন্স। আমি এটা এই ইচ্ছা করে বলছি। তো এই জিনিসটা বোঝাতে গিয়ে জোহান গালতুং, আমাদের যে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের পায়োনিয়ার, নরওয়েজিয়ান প্রফেসর, তো উনি বলছিলেন যে একসময় টিউবারকিউলোসিসের কিন্তু অ্যান্টিডোট ছিল না। টিউবারকিউলোসিসে তখন মারা যাওয়াটা ছিল নর্মাল ডেথ। ওয়ান্স অ্যান্টিডোট ইজ অ্যাভেলেবেল, স্টিল মানুষ মানে টিউবারকিউলোসিসে মারা যাচ্ছে, তখন সে বলছে এটা ভায়োলেন্স, বিকজ আপনি এটা অ্যাভয়েড করতে পারতেন। হয়তো তার ইকোনমিক ক্লাসের জন্য সে নাই, কিংবা সোশ্যাল প্রেজুডিসের জন্য অ্যাক্সেস করতে পারছে না, নানান কারণে ইনইকুয়ালিটির জন্য করতে পারছে না। তাহলে এই যে 600 বাচ্চা মারা গেছে, এটা কিন্তু আমি যদি ওই থিওরিটিক্যাল লেন্স থেকে দেখার চেষ্টা করি, ইটস এ ভায়োলেন্স, ইটস এ স্টেট স্পন্সরড ভায়োলেন্স। এটা টোটালি আপনি এটা লিগ্যাল বেসিস আছে আপনি ক্লেম করার, যেটা ভিকটিম অফ ক্রিমিনাল নেগলিজেন্স হয়েছে। হ্যাঁ। আরেকটা প্রসঙ্গ যে এই ধরনের আলোচনার মধ্যে গণমাধ্যমের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং মিডিয়াকে তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু এখন যে নিউ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার প্রশ্ন আপনার কাছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলে আমাদের বিভাজিত সমাজকে আরও বিভাজিত করে তুলছে, আরও ঘৃণা ছড়াচ্ছে, নাকি এটা কেবল বিদ্যমান যে সমস্যাগুলো যেগুলো হয়তো আমরা দেখছি না বা মেইনস্ট্রিম মিডিয়া সামনে নিয়ে আসতে পারছে না, সেটাকে সামনে নিয়ে আসছে? যেহেতু সবার হাতেই একটা ফোন আছে, সবাই নিজেকে সাংবাদিক মনে করছে, প্রত্যেকটা ডিভাইসই এক একটা মিডিয়া। সো একটু বুঝতে চাই আমি আপনাকে। এটা আপনার বোথ আর কারেক্ট। অর্থাৎ সমাজে এই অসহিষ্ণুতাগুলো ছিল, এখন আপনি একটা সুযোগ পেয়েছেন, আপনি সেই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। এখন যেইটা হয়েছে, এটা অনিয়ন্ত্রিত থাকার প্রেক্ষিতে এটা এখন স্পাইরাল ইফেক্টের ফলে এটা এখন একটা মহামারী আকার ধারণ করেছে। ফলে প্রবলেম শুরু হবে, বাট প্রবলেম যদি আপনি অ্যাট দ্য ভেরি বিগিনিং যদি আপনি ইন্টারফিয়ার করতে পারেন, দেন এক ধরনের কনসিকুয়েন্স হয়। তো বাংলাদেশে এটা হয়ে গেছে এখন র্যাম্পেন্ট। এটা কোনো এখন আর থামাবার কোনো মানে অবস্থান নেই। না থাকার প্রেক্ষিতে এটা এখন মহামারী আকার ধারণ করেছে। এটা আগেই হ্রাস টানা দরকার ছিল। যেমন আপনি দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া, আমি রেফারেন্স টানতে চাই, আমার সহকর্মী একজন বিয়ে করেছে আপনাদের চ্যানেলে উপস্থাপিকা। এখন এই ভদ্রলোক জীবনে আর কোনো বিয়ে নাই, আমার কলিগ, আই নো হিম ভেরি ওয়েল, বাট তার সন্তান আছে একটা, এরকম নানান কিছু দিয়ে তাকে ডিমোনাইজ করা হচ্ছে। তাকে একদম তাকে মনে করেন যে বয়স টয়স নানান কিছু মিলিয়ে তাকে একটা রেসিস্ট একটা অ্যাপ্রোচ থেকে দেখা হচ্ছে, ক্লাসিস্ট অ্যাপ্রোচ থেকে। এই যে রেসিস্ট অ্যাপ্রোচটা, এটা এখন সোসাইটির একটা মানে ব্যাধি হয়ে গেছে, এটা চূড়ান্ত আকার ধারণ করছে। ফলে এর
থেকে কিন্তু আমরা কেউই রেহাই পাচ্ছি না। আমি আর অনেক উদাহরণ দিতে পারি, অন্য উদাহরণে আমি যাচ্ছি না, বাট নোবডি ইজ গেটিং এক্সাম্পশন এই নেতিবাচক প্রভাব থেকে। ফলে আমার কাছে মনে হয় যে যদি আমরা যে কালচারগুলোতে নারী এবং শিশুদেরকে অবহেলার যে প্রেক্ষাপটটা আমরা তৈরি করি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের সিনেমেটিক এক্সপ্রেশন সোসাইটিতে, এবং এইটা আবার ম্যাসকুলিনিটি দিয়ে সোসাইটিতে তার যে মনে করেন যে মানে শোভনিজম দেখানোর চেষ্টা করে, এবং এটা এই হিরোইজমটা আবার ট্রেন্ড তৈরি করে ফেলছে। এইটাকে থামানোর জন্য একমাত্র এখন আমি যেটা বলি যে ডিজিটাল পিস এডুকেশন মাইট বি ওয়ার্কিং, এটা ওয়ার্ক করতে পারে, এবং উইথ সাম ভেরি কম্পালসিভ রুলস। আদারওয়াইজ যেটা হবে, আমি যে বললাম যে কেউ এখান থেকে রেহাই পাবে না, কারণ আমাদের লাইফ কিন্তু এখন ডিজিটাল ওয়ার্ল্ডেই বেশিরভাগ সময় আমাদের কাটে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কেউ হয়তো আমরা সারাদিন মানে স্ক্রল করছি, কোথাও কোনো রিয়াকশন দিচ্ছি না, বাট উই আর স্ক্রলিং। এটা অস্বীকার করলে আমি কনভিন্সড না, মানে এনগেজ থাকছি আমরা এনগেজ সবাই। থাকছি। হয়তো আমি মানে ওই ইন্টারাকশনে যাচ্ছি না, কিন্তু ক্ষতিটা কিন্তু তার হচ্ছে। সে মেন্টালি আপসেট হচ্ছে, তার বাচ্চা সম্পর্কে নেগেটিভ নিউজ দেখছে, তার স্টুডেন্ট সম্পর্কে দেখছে। ফলে এই ব্যাপারটা এখন সরকারের একেবারে গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে মানে হু ইজ টু মানে টেক দ্য টর্চ বিয়ার, হু উইল বি দ্য টর্চ বিয়ারার অফ জার্নালিজম এবং সোকল যে সোশ্যাল মিডিয়া আমরা যেভাবে মানে যা ইচ্ছা তাই ব্যবহার করছি, এটা আমার জাতি গঠনের জন্য একটা প্রধান অন্তরায়। সো ডক্টর চৌধুরী, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনিও পেছনের কথা টেনেছেন, ডক্টর সিদ্দিকীও টেনেছেন, বর্তমান নিয়ে আলোচনা করছেন, যে বাংলাদেশের মানুষের সাধারণভাবে অর্ডিনারি সিটিজেনদের কি নিরাপত্তা বোধটা আগের তুলনায় কমেছে, না মানুষ নিজেকে নিরাপদ ভাবছে? যদি কমে থাকে সেটা কেন বলে মনে হয় আপনার কাছে? নিরাপদ ভাবে না মানুষ নিজেকে, নিরাপদ আগেও ভাবতো না কখনোই। যে এক এক সময় এক এক ধরনের অনিরাপত্তা আসে। আগে যেমন ছিল যে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনি গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, এরকম একটা ছিল, বা আপনাকে একটা ফলস মামলায় ফেলে দিবে। মামলার ভয় কিন্তু ভয়ঙ্কর ভয় ছিল। এখন যে ভয়টা হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি হার্ম করতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনার টাকা পয়সা নিয়ে যেতে পারে, আপনাকে মব করতে পারে। আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে আপনাকে হঠাৎ করে বাড়ি আক্রমণ করতে পারে। এখানে যারা মনে করেন আওয়ামী লীগের সমর্থক ছিল, নেতাকর্মী ছিল, সমর্থক ছিল, তারা তো নিরাপত্তা বোধ করেন না, এবং করার কোনো কারণও নাই তাদের উপরে। যেমন আগে বিএনপি বা অন্যরা করেনি, বা বিরোধী দলে ছিল, মানে আগে যেমন বিরোধী দলে যারা ছিল তারাও করে, তারাও করে নাই। তারা যেমন ধান খেতে কাটায়, তো আমার এলাকায় ধান খেতে মশারি টানায় থাকতে হইতো, এক একজনের নামে 20-25টা মামলা ছিল। এমন একটা জীবন তারা যাপন করে গেছে, যে জীবন কি বলবো, যে বন্দির জীবন। সেই জীবন আবার ফিরে আসছে আওয়ামী লীগের লোকজনের। আমি চাই না যে আওয়ামী লীগের লোকজন এইভাবে থাকুক, কোনো লোকই এইভাবে থাকুক, আমি চাই না। এখানে যাদের শাস্তি হওয়া দরকার তাদেরকে কঠিনভাবে শাস্তি দিয়ে দেন। আর যারা মনে করেন যে অপরাধ করে নাই, কিন্তু আওয়ামী লীগ করাই তো অপরাধ না, জয় বাংলা বলা কিন্তু অপরাধ না, এটা স্বাধীন দেশ। জয় বাংলা বলা কিন্তু কোনো অপরাধ না, কিন্তু সেটাকে আপনি অপরাধ বলবেন কেন? যারা আপনার অন্যায় করছে, অবিচার করছে, যেমন আপনার এই বিচারের নামে টাকা আদায় করছে, আপনার চাকরির জন্য টাকা দিতে হয়েছে, একটা পুলিশের চাকরি নেবে 5 লাখ 7 লাখ করে টাকা দিতে হয়েছে, আপনার ফলস মামলায় দিয়ে দিল, একটা গায়েবী মামলা দিয়ে দিল, তারপরে বিচার করলো আমার জমি, এরা এসে বললো যে না, জমিকে করতে হবে, একটা সালিশ করতে হবে। এখন আমি যদি টাকা দেই, জমিটা আমাকে দেবে, আর না দিলে আরেকজনকে দিয়ে দেবে কায়দা করে। এখনও হচ্ছে। আমি একটা ঘটনা বলি, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একজন প্রাক্তন চেয়ারম্যান, আর একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট, এই 3 জনে মিলা একটা নিরীহ একটা লোক, একজন পেইন্টার, তার একটা জমি দখল করতে দেন। সে কিনছে, না তোমার আগে আমাদের সাথে বসতে হবে, 50,000 টাকা দিল, তারপরে সে ঘর উঠাতে পারলো। এই কিছুদিনের ঘটনা আমার গ্রামে, আমি তো জানি, আমার কাছে অভিযোগও করছে, কিন্তু সেটা কি কোনো বিচার হবে? বিচার হবে না, কোনো বিচারই হবে না। এরাই তো সমাজেরই। সুতরাং আপনি যদি এটাও তো একটা ভয়। সেদিনকে আরেকজনের বাড়ি দখল করতে গেছে, এরা এই গ্রুপটা বাড়ি দখল করতে গেছে। এখন এই যে ভয়, আবার 5 কাঠা জমি আছে, একটা কাগজপত্র দেখাই ঠাকায় একেবারে আমাকে উৎখাত করে দেবে, এরকম যে ভয়, এই ভয় কিন্তু সর্বব্যাপী হয়ে গেছে আমাদের সমাজের ভিতরে। যে মানুষের যে অধিকার,
তার যে নাগরিক অধিকার, তার যে মানবাধিক অধিকার, সেই অধিকারগুলি কিন্তু আমরা এখনও এস্টাবলিশ করতে পারি নাই, এখন এস্টাবলিশ করতে পারি নাই। যে একজন মনে করেন আহ্বায়ক হয়েছে, সে বিচার করবে, জমি ক্ষেত্রে বিচার করবে। কেন? তোমাকে কি জমি ক্ষেত্রে বিচার করার জন্য তুমি একটা উপজেলার আহ্বায়ক হয়েছো? কে তোমাকে এই রাইট দিছে? যদি হয় সে যাবে, এসে চলে যাবে, আদালতে যেতে পারে, তোমাকে তো সেই রাইট দেওয়া হয় নাই। এখন এরা যে জবরদস্তিমূলকভাবে কাজ করে, এটার বিরুদ্ধে আমি মনে করি আমাদের গণমাধ্যমেরও অ্যাকশন নেওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত, আর সরকারেরও সোচ্চার হওয়া উচিত। অর্থাৎ যেটা আপনার নিরাপত্তার কথা যে বললেন, নিরাপত্তা তো শুধুমাত্র এই যে আপনার ওই অস্ত্রপাতি নিয়ে অ্যাটাক করবে, রাতে এসে জবাই করবে, সেটাই তো না। আবার যে সার্বিকভাবে আমি যে খাবার খাই, সেই খাবারের ভিতরে কি পরিমাণ হেভি মেটাল আছে আমি কি জানি? কিভাবে কি পরিমাণ পেস্টিসাইড রেসিডিউ আছে আমি তো জানি না। আবার তো জানার কোনো উপায় নাই, বা রাষ্ট্র আমাকে জানায় না। এই যে ক্যান্সার বাড়তেছে, কেন ক্যান্সার বাড়তেছে এই ধরনের, সেখানেও তো আমি অনিরাপত্তা বোধ করি। না, আপনি ঠিকই বলছেন যে আপনার হিউম্যান সিকিউরিটি তো দুটো ডাইমেনশন, অফকোর্স। ফ্রিডম ফ্রম ফিয়ার, ফ্রিডম ফ্রম ওয়ান্ট। তো ফ্রিডম ফ্রম ফিয়ার কোথায়? আমার ফ্রিডম ফ্রম ফিয়ার তো থাকতে হবে। আমি এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং জন আস্থা এদের উপরে যে বর্তমান অবস্থাটা, সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একই সঙ্গে ওই যে বারবার ডক্টর চৌধুরী আদালত, বিচার বিভাগের কথা বলছেন, আইনের শাসন, সামগ্রিকভাবে জুডিশিয়ারির উপরে অনেকেই অনেক বড় বড় রাষ্ট্রনায়করা বলেছেন যে তার দেশের সব কিছু অচল হয়ে গেল, তার জুডিশিয়ারি যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে বুঝতে হবে যে দেশ এখনও ঠিক আছে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটু আমি ল অ্যান্ড অর্ডার্স, মানে ল এনফোর্সিং এজেন্সিজ, সিকিউরিটি এজেন্সিজ এবং জুডিশিয়ারি। আচ্ছা, তো এখন 5 আগস্ট পরবর্তী সময়ে যে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার যে নিয়ন্ত্রণ করার যে বাহিনী, সেটা আমাদের পুলিশ। তাহলে পুলিশ তো আসলে প্রথম কয়েকদিন কর্মস্থলেই ছিল না, বেশ কয়েকদিন। তো তাহলে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তখন কিছু ছিনতাইয়ের ঘটনা কিন্তু ঘটেছিল, এটা নিয়ে বেশ অ্যালার্মিং ছিল। যেই লেভেলে ছিনতাই হওয়ার কথা ছিল সেই লেভেলে কিন্তু হয় নাই, অর্থাৎ এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট ইজ ইনঅ্যাক্টিভ। বাট বিচ্ছিন্ন মোহাম্মদপুর এবং এরকম কিছু জায়গায় ঘটেছে। সেই জায়গায় আমরা শুরুতে যে আলোচনাটা করেছিলাম যে আমাদের সোসাইটি আসলে খুব ইন্টারেক্টেড, ফলে আমাদের মধ্যে এক ধরনের রেজিলিয়েন্স তৈরি হয়েছে এই পরিচয়ের মাধ্যমে, একে অপরকে চিনি, দেখতে শুনতে একরকম। হ্যাঁ, এইভাবে আমাদের ল অ্যান্ড অর্ডার কিছুদিন আমরা নিশ্চিত করতে পেরেছি। কিন্তু পুলিশ অ্যাজ এ হোল যেইভাবে ফাংশনাল থাকার কথা ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণ তাদেরকে একটা চাপের মধ্যে রেখেছে, এবং তারাও নিজেদের মধ্যে কিছুটা অনুশোচনা বোধ ছিল তাদের কৃতকর্মের জন্য। বাট স্লোলি যখন তারা কাজ করতে যাচ্ছে, তখনই কিন্তু আবার কিছু, আপনি যেটা উল্লেখ করেছিলেন যে কিছু মবের যে টেন্ডেন্সি, সেই তাদের কনফিডেন্সটাকে আবার দুর্বল করে দিচ্ছিল। ফলে এই জায়গায় আমার কাছে মনে হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বোধহয় ওত নিয়েই বলেছিল যে আর কোনো মব থাকবে না। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কনফিডেন্স দিতে পারতো, কিছু কিছু এক্সাম্পল আছে যে তারা খুবই এফিশিয়েন্টলি, স্কিলফুললি, খুবই কারেজ নিয়েই তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে, আছে কিছু কিছু এক্সাম্পল। তখন এই সংখ্যাটা দেখতেন অনেক বেড়ে গেছে। ফলে আমার কাছে মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে কি যে কনফিডেন্স দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি আফটার দ্য ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট, এটা কি এখান থেকে কি সরকার সরে আসলো কিনা? এই জায়গায় যদি সরে আসে তাহলে এটা হবে সরকারের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক কাজ। কারণ আমাদের দেশের জনগণ দেখবেন না যে তার যে হিউম্যান রাইটস নাই, এই সেন্সটুকু তার নাই, বাট বুঝে না। কিন্তু তার মধ্যে এটা মনে হয় যে আমি বাজারে যাচ্ছি, আমি একটু সহি সালামতে আমি বাসায় ফিরবো, এসে আমার বাচ্চা স্কুলে যাচ্ছে আসতেছে, কিংবা আমি একটা বিল্ডিং তুলতে চাচ্ছি, আমার কাছে চাঁদাবাজরা আসবে না। এই ব্যাপারগুলো কিন্তু সরাসরি সম্পৃক্ত হচ্ছে পুলিশ এবং লোকাল গভর্নমেন্ট। তাহলে এরা যখন ব্যর্থ হচ্ছে তখন যাচ্ছে জুডিশিয়ারিতে, যার ফলে জুডিশিয়ারি ইজ ওভারলোডেড। এই ওভারলোডেড হওয়ার জন্য জুডিশিয়ারি পারছে না, কারণ জুডিশিয়ারিকে দেখবেন আপনি বেশ কয়েকটা জায়গায় কিন্তু কাজ করতে হয়। এফআইআর নজর দিবে, নাকি আই উইটনেসের দিকে নজর দিবে, নাকি 164 ভালো করে নিয়েছে কিনা ম্যাজিস্ট্রেটের সামনে, মানে জাজ হ্যাজ টু কনসিডার মাল্টিপল ইস্যুস। যেই জায়গায় কনভিন্সিং হয় সেই জায়গায় রায় দিচ্ছে, তারপরে আবার উচ্চ আদালতে যাচ্ছে, উচ্চ আদালতের পরে আর উচ্চ আদালতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। ফলে এটা একটা লং প্রসেস। ফলে আমার যে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, আমি মনে করি যে সোশ্যাল জাস্টিস যদি আপনি এনশিওর করতে পারেন, অর্থাৎ আপনার পরিবারে একটা প্রবলেম, পরিবারের অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি আপনি দেখেন, আবার
পাড়া মহল্লায় যদি এই কাজগুলো প্রপারলি করতে পারে, তাহলে দেখা গেছে জুডিশিয়ারিও এখানে একটু রিলিফ পায় এবং আমার সোসাইটিও একটা এই যে ফার্দার যে ইনসিডেন্টসগুলো এগুলো দেখবেন যে একটু রিকার কম করবে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। বাট বাই দিস টাইম পুলিশকে কনফিডেন্সে না নেওয়ার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে প্রথম, নিতেই হবে। এটা নিতেই হবে। কারণ আমি কোস্টারিকার উদাহরণ নিয়েছিলাম প্রথমে। 1948-এ তারা ডিসাইডেড যে আমাদের কোনো মিলিটারি রাখবো না। এটাকে আমরা পিস ডিভিডেন্টের পার্সপেক্টিভে আমরা আলোচনা করি আর কি। 1949 সালে সেটা সাংবিধানিকভাবে তারা চিন্তা করেছে, ইয়েস এটা হিউজ কস্ট, এই টাকাটা যদি আমি এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল ওয়েলফেয়ার, যেটা আমি বলি যে লাইভলিহুড, এগুলো এনশিওর করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার দ্বিগুণ কয়েক গুণ লাভ হচ্ছে লং টার্মে, যেটাকে আমরা পিস ডিভিডেন্ড বলি। তাহলে তার আইন শৃঙ্খলা কি করতে হবে, ওই জায়গায় তারা ইনভেস্ট করেছে বেশি। আর বর্ডার সিকিউরিটির জন্য তারা কি করছে, তারা করছে যে টেকনোলজির সাহায্য নিচ্ছে। এই যুগে তো আপনার সিকিউরিটি আপনি একা এনশিওর করতে পারবেন না। তাহলে তো মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আমেরিকার সাথে মানে চুক্তি করে তাদের যে বেসমেন্ট তৈরি করলো, মিলিটারি বেসমেন্ট, তাদের নিরাপত্তা দেখলাম আজকে কি পরিমাণ ফ্রেজাইল। তাহলে নিজের নিরাপত্তার কৌশল আমার মনে হয় বাংলাদেশের এই বর্ডার সিকিউরিটি, মিলিটারি ডিমিলিটারাইজেশন, নানান কিছু হলিস্টিক্যালি যদি এই সরকার দেখতে পারে আর আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, এটি হবে তার অন্যতম প্রধান কাজ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা যে আলোচনা করছেন এবং যে সামাজিক নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করবার নিঃসন্দেহে সরকারের দায়িত্ব আছে, কিন্তু পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যমের ভূমিকা, আমরা একটু আগে সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকাও কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এবং নাগরিকদের দায়িত্ব আসলে কি? সবসময় সবকিছু যদি আমরা সরকারকে অভিযুক্ত করি, সরকারের দিকেই তাকিয়ে এখন দেখেন, নাগরিক তো অনেক মহিলা আছে, নারী আছে, শিশু আছে, পুরুষ আছে, বৃদ্ধ আছে, অনেক রকমের। তো একটি গ্রুপ কারা? একটি গ্রুপ ইয়াং জেনারেশনটা, 25 বছর, 30 বছর, 40 বছর। এদের ভিতরে যে হতাশা আমরা ঢুকাই দিছি, এদের ভিতরে যে জবলেসনেস, ইনকাম নাই, জবলেসনেস, এবং একটা ডিসিশনে তারা ভোগে। তারা কি এই দেশে থাকবে, না মরুভূমি সেই সমুদ্র পাড়ি দিয়ে ইটালি, স্পেনে পাড়ি দেবে, নাকি মিডল ইস্টে যাবে? আপনি দেখবেন গ্রামের দিকের যে ইয়াং, তাদের কিন্তু দুইটা জিনিস, একটা বাইনারিস এই ধারণা, দেশে থাকবে নাকি বিদেশে চলে যাবে কিছু টাকা জোগাড় করে, বিদেশে যে সে দাসের জীবনযাপন করে। একদম ফ্রাস্ট্রেশন থেকে করছে। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন থেকে। কিন্তু রাষ্ট্র কি করতে পারতেছে? রাষ্ট্র তাদের সামনে কি কোনো প্ল্যান তুলে ধরছে যে আমি আগামী 5 বছরের মধ্যে এত জব ক্রিয়েট করব, তোমরা এই সেক্টরে কাজ করতে পারবা? সেটা কিন্তু রাষ্ট্র তুলে ধরতেছে না। রাষ্ট্র সামনে রাষ্ট্র মানে সরকার, এটাকে তুলে ধরা দরকার। আরেকটা বিষয় আসি, এই বিষয়টা একটু পরে বলি, যেটা প্রফেসর সাহেব বললেন যে কোস্টারিকার কথা। কোস্টারিকার মতো যদি আমরা আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী করে দেই, আমরা তো অখণ্ড ভারতের অংশ হয়ে যাব। এটা বাস্তব কথা। আপনার এইখানে আমরা থাকতে পারবো না। আপনার এইখানে আমি তো আফসোস করি, কেন আমরা 50 বছরে আমরা নিউক্লিয়ার ফোর্স হতে পারলাম না কেন? আমাদের হওয়া উচিত ছিল। আমাদের নিউক্লিয়ার শক্তি হওয়া, আশেপাশে সবাই নিউক্লিয়ার, চায়না নিউক্লিয়ার, ইন্ডিয়া নিউক্লিয়ার, পাকিস্তান নিউক্লিয়ার, মায়ানমারও নিউক্লিয়ার প্রোগ্রাম আছে। আমাদের নিউক্লিয়ার একটা রিঅ্যাক্টর হয়েছে, কিন্তু নিউক্লিয়ার হয় নাই, কারণ আমরা এনপিটিতে সাইন করে ফেলছি, অনেক আগেই সাইন করছি। সেই জন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমি বায়োলজিক্যাল সায়েন্সের ছাত্র, আমি জানি যে আপনার যদি শক্তিশালী আপনি না হন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। আপনার উইক হওয়া মানে কি? আপনি দেখেন আজকে কি অমানবিক একটা মানুষ, তার নাম হয়তো আব্দুর রাজ্জাক, বললাম আর কি, সে মুসলমান, টুপি মাথায় দেয়, এই অপরাধে সে ভারতীয় নাগরিক, তাকে ধরে আপনি রোম্যান্স ল্যান্ডে রেখে দিচ্ছেন। সে 30-40 ঘন্টা বৃষ্টির মধ্যে হয়তো তার পরিবার সহ আছে। এটা তো একদিনের কথা না, এটা প্রায় হচ্ছে, এটা এখন তো ব্যাপকভাবে হচ্ছে। প্রায় 14টা পয়েন্টে মানুষ পুশইন করতেছে। তাদের নাগরিক, ভারতীয় নাগরিক, মুসলমান হওয়ার কারণে তাদেরকে বাংলাদেশি বলে আপনার এইখানে ঠেলে দিচ্ছে। তাই সেই দেশে কোস্টারিকার মতো হওয়ার কোনো উপায় নাই, বরং সৈন্যবাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে হবে, আরও বেশি পাওয়ারফুল হতে হবে। তাহলেই আপনার আপনার যে এই ভারত স্বাধীন হয় নাই তো গান্ধীর ওই অহিংসাবাদের জন্য হয় নাই। এটা যদি কেউ বলে, সেটা আসলে হয়েছে যখন 1946-এ এই ভারতীয় নৌবাহিনীতে
ভারতীয় এই নৌসৈন্যরা যখন বিদ্রোহ করছিল তখন এই ব্রিটিশ গভর্নমেন্ট ডিসিশন নিছে যে আমাদেরকে যে কোনোভাবে চলে আসতে হবে, কারণ আমাদের 1 লক্ষ ব্রিটিশ সোলজার আছে, ব্রিটিশ মানে নাগরিক আছে, এদেরকে সব মেরে ফেলবে। আর এই 1857 খ্রিস্টাব্দে বাঁচছে, কিন্তু এবার বাঁচবে না। তখন সেই কারণে কিন্তু আসছে, শক্তির কোনো বিকল্প নাই। আপনি যদি এই যে দেখেন রোহিঙ্গাদেরকে, আপনার 12 লক্ষ রোহিঙ্গাদের করছে, কিভাবে অন্যায় অবিচার করছে এই মায়ানমার সরকার। আমাদের যদি শক্তি থাকতো আমরা সৈন্য পাঠাইয়া রাখাইন বর্ডার। এখন তো ল্যান্ডমাইন পুঁতে রাখতেছে এখন মিয়ানমার, এখন তো এই বর্ডার তো শেষ। আপনি তো এরা কত 17-18 লক্ষ হয়ে গেছে রোহিঙ্গা ঢুকাই দিয়া। এখন বলতেছে কি যে ওইটা প্রাচীন কিসের রাখাইনের অংশ ছিল চিটাগাং। হ্যাঁ ছিল একসময় ছিল, কিন্তু তোমাদেরকে মগ ধাওয়ানি দেওয়া হয় নাই। তোমাদের এই রাখাইন বাংলার অংশ ছিল না, তোমাদের রাজারা বাংলা নাম নিত না, মুসলমান নাম নিত না। কিসের আলাওলকে তোমরা নিয়ে গেছিলে না? তোমরা বড় বড় কথা বলো। আমি মনে করি কি রাখাইন, আমি অনেক সময় বলছি, এই রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেয়া, অস্ত্র দিয়ে যা তোমরা দখল করো, তোমরা দখল করে তোমরা তোমাদের জায়গা করো। আমরা কি করছি? পাকিস্তানিদেরকে আমরা হটাইয়া আমরা আমাদের রাষ্ট্র উদ্ধার করে নিছি। সেখানে তো পিসের কথা বলে তো কাজ হতো না। আপনার ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট আই অ্যাপ্রিশিয়েট যে আসলে কি আমাদের রাষ্ট্রচিন্তা আপনার এই চিন্তাগুলোও আছে, মানে প্রিভেল করে এবং খুব ডমিনেন্টলি প্রিভেল করে। এটা একটা স্কুল, এই স্কুলটা আমরা রিয়েলিস্ট স্কুল বলি। বাট আপনি যদি আপনি স্ক্যান্ডিনেভিয়ান হবেন কি না, আপনি ভুটান হবেন নাকি আপনি নর্থ কোরিয়া হবেন, এটা ডিপেন্ডিং অন ইউর ক্যাপাসিটি অ্যান্ড স্কিল, ইচ্ছার উপর রাইট। ইচ্ছাটা এবং আমার স্কিল, এফিসিয়েন্সি, আমার যে রিসোর্স মোবিলিটি কি হবে না হবে, আপনাকে তো আগে বুঝতে হবে যে আমাকে যদি হঠাৎ করে এখন বলে যে রিক্সা চালাতে হবে সারাদিন, আমি পারবো না। সো বাংলাদেশ আসলে কি, আমি এটা বারবার বলি যে বাংলাদেশ সরকার কি কখনো চিন্তা করেছে যে সেটা কি রিয়েলিস্ট স্টেট হবে নাকি এটা লিবারালিস্ট স্টেট হবে, আইডিয়ালিস্ট স্টেট হবে? সে কি স্ক্যান্ডিনেভিয়ান মডেলে যাবে? না গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স আসছে একটা, আমি কি ওইটাকে সাবস্ক্রাইব করব নাকি আমি নিউক্লিয়ার প্রজেক্ট করতে পারে, মানে ডিপেন্ডিং অন ইটস ক্যাপাসিটি অ্যান্ড চয়েস। আমার দ্বিমত নেই আপনার সঙ্গে। আমি বরং চাই যে অপশনগুলো আসবে, উইল টক অ্যাবাউট দিস ইস্যু অ্যান্ড হুইচ ইজ ফিজিবল, আমরা সেটাকে মানে গুরুত্ব দিয়ে আমরা এগোবো। ডাজন্ট ম্যাটার আমার নিউক্লিয়ার উইপন যদি আমার প্রয়োজন, আমরা নিউক্লিয়ারে যাবো। শুনেন একটু ইন্টারাপ্ট না প্লিজ ইন্টারাপশন না। এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এদের পূর্বপুরুষরা ছিল ভাইকিং। হ্যাঁ আমি ছিলাম, নরওয়েতে ছিলাম, আমি সব জানি। ভাইকিং, এরা সব ভাইকিং ছিল। এরা ছিল বিখ্যাত জলদস্যু। এরা যেখানে যাইতো একদম খুন খারাপি করতো। এখন তারা শান্তির কথা বলে, ভালো কথা, শান্তির কথা বলে, কিন্তু পৃথিবীতে ভালো ভালো অস্ত্র, এই যে বফোর্স কামান বানায় কারা? আপনার সুইডেন হ্যাঁ বানান। আমাদের এইগুলো করতে হবে। এই যে বলছেন না জুতার ফ্যাক্টরি বাদ দিয়ে আমাদের কামানের ফ্যাক্টরি বানাতে হবে। পিস এন্ড কনফ্লিক্ট বলেন, আপনি ভারতের সাথে কিভাবে আলাপ আলোচনা করে আপনার এই পানি করবেন? আপনি তো আমরা যে নিউক্লিয়ার উইপনে যাব তার আগে তো আমার নেগোসিয়েশন স্কিলই নাই। আমি তো 10 জন বের করেন, বাংলাদেশে 10 জন নেগোসিয়েটর বের করেন, যে দোজ হু উইল নেগোসিয়েট উইথ ইন্ডিয়া। ইরান থেকে ভাড়া করতে হবে, কারণ ইরানিয়ানরা জন্মগতভাবে তারা নেগোসিয়েটর হিসেবে স্কিলড হয়ে ওঠে। স্কুলে ট্রেনিং দেয় হাউ টু বার্গেইন, হাউ টু টেক ইউর ডিভিডেন্ড। গঙ্গা চুক্তি, গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, এই যে এখন আসছে আবার, এখন ডিসেম্বরে আবার শেষ হয়ে যাচ্ছে। এটা আপনি ন্যাশনাল স্ট্র্যাটেজি কি হবে? আচ্ছা কোনো আলোচনা রিনিউ করব। আমি এই জায়গায় যে আপনি প্রশ্নটা রেজ করেছেন, এই কথার সূত্র ধরে, এবং আমরা যেহেতু রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ করলাম, সো আমাদের পিস বলি, কনফ্লিক্ট বলি, বৈদেশিক শক্তির সঙ্গে মূলত ইন্ডিয়া এবং মিয়ানমারের সঙ্গে সমস্যাটা। আরেকটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ যে পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল স্ট্যাবিলিটির ইস্যুটা আছে ডোমেস্টিক্যালি, দুটো বিষয়। সো সরকার মাত্র এই সরকার 3 মাস পার করলো। আমি যদি 5 বছরের জন্য নির্বাচিত সরকার, এবং আমি আপনাদের দুজনের কাছে যদি জানতে চাই যে আগামী 5 বছরের জন্য এইসব স্ট্যাবিলিটি, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড বৈদেশিক শক্তিগুলোর সঙ্গে, বিশেষ করে ইন্ডিয়া এবং মিয়ানমারের সঙ্গে, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা কি দেখেন এবং সুযোগ কি দেখছেন? দুটোই আপনাদের কাছে প্রশ্ন। আমি বলি যে প্রিসাইজলি যদি মিয়ানমারের সঙ্গে এখন বড় চ্যালেঞ্জটা হচ্ছে আপনার যে এন্টি হিউম্যান ল্যান্ডমাইন যেগুলো আছে, এরা কিন্তু ওই চুক্তিতে স্বাক্ষর করে নাই।
তাহলে বাংলাদেশের কি কোনো উদ্যোগ আছে যে প্রতিদিনই মারা যাচ্ছে আপনার মিয়ানমার বর্ডারে? কালকেও আজকে রাখাইন বর্ডারে কালকেও যে নিউ এজে একটা বড় ফিচার আসবে। ডেইলি স্টারে কয়েকদিন আগে বিশাল ফিচার করেছে যে ল্যান্ডমাইনগুলো এমনভাবে পুঁতে রেখেছে যে বোঝা যাচ্ছে না আপনার স্মাগলার যাচ্ছে, কেউ তার কৃষিকাজের জন্য যাচ্ছে, পানি আনতে যাচ্ছে, ল্যান্ডমাইন ফুটে যাচ্ছে, কারণ ও তো ওখানে সিগনেচারই করে নাই। তাহলে ওই জায়গায় তাকে যেন সিগনেটরি স্টেট হিসেবে কনফার্ম করতে পারে, তার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের উদ্যোগ নেওয়া দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে যদি ইফেক্টিভ কোনো বডি থাকে রিলেটিভলি, সেটা বিজিবি, এবং দে হ্যাভ বিন শোয়িং দেয়ার কারেজ ইন বার্গেনিং। আপনি দেখবেন বর্ডারে যে সমস্ত ভিডিওগুলো আসছে, তাদের কনফিডেন্সের লেভেল এবং ওয়ে অফ বার্গেনিং তাদের অ্যাটমোস্ট লেভেল ট্রাই করছে। এই জায়গাটাতে আরও কীভাবে স্কিলফুললি কাজ করতে পারে। বর্ডারটা তো এখন তো আর নিউ মিডিয়ার যুগ, চাইলেই ইউক্রেন কিন্তু রাশিয়া দখল করে না, কেউ কাউকে দখল করবে না, এখন আর দখল করবে না। এই জন্য না, ইউক্রেনের তো একটা অংশ 1/10 দখল করে নিচ্ছে রাশিয়া। মানে আমরা যে এরকম দখলের কথা বলি আর কি। তো আমি যদি আমার সেলফ ফ্লাউরিশমেন্টটা আমরা যদি কনফার্ম করতে পারি অ্যাট এনি কস্ট, সেটা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে, নট নেসেসারিলি রাষ্ট্র স্ট্র্যাটেজিক রিলেশনশিপ মেনটেন করবে। আমি যখনই বলি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তখনই আমার একটা দুর্বলতা চলে আসে। এটা হচ্ছে আপনার বার্গেনিংয়ের জায়গায়, নেগোসিয়েশনের জায়গায় এটা একেবারে স্পষ্ট অবস্থান। রাষ্ট্র হবে স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন, রাষ্ট্র উইল মেনটেন, যখন এনিমি দেখবে তার সঙ্গে অ্যানিমেটিক রিলেশনশিপ তৈরি করবে। সে যদি বন্ধুত্বের হাত বাড়ায়, তখন সে বন্ধুত্বের হাত বাড়াবে, নট নেসেসারিলি ফ্রেন্ডশিপ টু অল ফর দ্য অল টাইম। এইটি একটা ম্যাটাফর, এটা প্রিভেল করে না। এই বিষয়গুলো যদি আমরা নিয়ে বিশদ আলোচনা করি এবং আমার স্কিলফুল একটা জেনারেশন তৈরি করতে পারি ফ্রম স্কুল টু ইউনিভার্সিটি, তখন দেখবেন যে আগামী 10 বছর 20 বছর পরে এটার রিফ্লেকশনটা আপনি নিজে টের পাবেন যে এভরিবডি ইজ কনসিয়াস। কেন ইরানকে আমেরিকা এত ভয় পায়? কারণটা হচ্ছে তারা জাতিগতভাবে দে আর ট্রেইনড ফ্রম দ্য ফ্যামিলি টু দ্য ইউনিভার্সিটি। যে যেখানে যাচ্ছে তার ন্যাশনালিজম, ন্যাশনাল ইন্টারেস্ট, তার যে বার্গেনিং ক্যাপাসিটি, কিংবা তার আমেরিকার যে কয়েকজন ইরানি আছে তারা দেখবেন যে নাসায় বেশিরভাগ চাকরি করে। ভারতে যে কয়েকজন ইরানি আছে দেখবেন যে ওইদের বিজনেস ম্যাগনেট কিংবা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করছে। সো আমাকে তো আসলে জাতি গঠনটা চিন্তা করতে হবে। আজকের শিশুটা কি পুষ্টিহীনতার মধ্য দিয়ে জন্ম নিচ্ছে, ওর কাছ থেকে আমি কি আশা করব? আমি তো মানে ফারসাইটনেস থাকতে হবে আমার রাষ্ট্র নিয়ে, আদারওয়াইজ এটা মানে দিবা স্বপ্ন হবে আর কি আমাদের স্টেট প্রজেক্ট। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, শোনেন, রোহিঙ্গার বিষয়টি আরেকটু আবার ফেরত আসি। 1977-এ কিন্তু প্রায় 2 লক্ষর মতো রোহিঙ্গা ঢুকে দিচ্ছিল। সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ক্ষমতায় 77-এ। উনি ওইখানে 2 ব্রিগেড সৈন্য এখানে ডিপ্লয় করছিলেন। সব রোহিঙ্গাদের চলে গেছে। ওই মায়ানমার তখন কিছু করতে পারেনি, শক্তির কাছে সব। এখন এইখানে মানবতা দেখাইছে, 18 কোটি লোকরে তুমি খাওয়াইতে পারো, রিলিজন নিয়ে আসছে, আচ্ছা তারা আসছে, তুমি খাওয়াও। এখন এখানে এই 2 ব্রিগেড সৈন্য যদি ওইখানে থাকতো, ওরা মায়ানমার আর বাংলাদেশ বর্ডারের মধ্যে নোম্যান্স ল্যান্ডে থাকতো। নোম্যান্স ল্যান্ডে থাকলে সেখানে জাতিসংঘ আসতো, এ আসতো, সে আসতো। এখন কি করছে, তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তারা সেইখান থেকে আপনার পাসপোর্ট নিচ্ছে, এটা নিচ্ছে, সেটা নিচ্ছে, অনেক ক্রাইমের সাথে জড়িত হয়ে যায় ন্যাচারালি। এইসব পরিস্থিতি থাকলে ক্রাইমের সাথে জড়িত। ওয়াইজ ডিসিশন ছিল না। আচ্ছা, ইট ওয়াজ নট এ ওয়াইজ ডিসিশন। এখন ডিসিশন হচ্ছে আপনার যে ল্যান্ডম্যানের চুক্তি করবে কে? মায়ানমারের তো কন্ট্রোল নেই রাখাইনের উপরে, মাত্র ওই যে 2টা জায়গায় আছে। চিয়াকফু, সেটা হচ্ছে চাইনিজদের কন্ট্রোলে, আর আছে ওদের যে ওই কী বলে, ওদের যে ক্যাপিটাল, এটা আর একটা সিটি আছে ছোটো। আর বাকি সব জায়গা তো আরাকান আর্মির হাতে। আরাকান আর্মি যে নন স্টেট পার্টি, তার তো কোনো নাই, ল্যান্ডমাইনিং করলে তো আপনি আইনতে ফেলাতে পারবেন না। এখানে বাংলাদেশের একটা ড্রাস্টিক ডিসিশন নিতে হবে। বাংলাদেশের দরকার হচ্ছে যে দে শুড ডিভাইড দি রাখাইন ইন্টু 2। দি নর্দার্ন পার্ট হচ্ছে মুসলিম, এইখানে ঢুইকা এই সব রাখাইনদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে ওখানে বসাই দেওয়া ওদের কন্ট্রোলে রাখা। কারণ কি, আপনার এটা না করলে তো আপনি ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। এইভাবে যদি আপনি না নেন, তাহলে আপনার আজকে 18 লক্ষ করছে, ভারত আবার ঢুকে দেবে 5 লক্ষ। আপনার সব ডাম্পিং গ্রাউন্ড করে গাজা স্ট্রিপ বানায় ফেলাবেন। আপনার শক্তিশালী হতে হবে, আপনার শক্তিশালী হতে হবে, অ্যাটিটিউড শক্তিশালী থাকবে। তোমরা যদি এই যে আরাকান আর্মি রেশন পায় কোথার থেকে? ওরা তো ওই যে উপরে হলো ওদের চীন প্রদেশ, আর ওদিকে ওদের তো এই যে মায়ানমারের মেইনল্যান্ড, ওখান থেকে আনতে পারে না তো, এখানে পাহাড় পর্বত। এরা সকল নেয় বাংলাদেশ থেকে কায়দা কানুন করে। এদেরকে সাথে চুক্তি করা উচিত ছিল যে ইনফরমালি, যে আমাদের লোক যদি তুমি নাও আমি তোমাকে সাপোর্ট দেবো। এখন যেহেতু তারা শুনে নাই,
তারা তো রেসিস্ট, তারা তো এই রাখাইনরা তো মারছে এদেরকে, রোহিঙ্গাদেরকে মারছে, দখল করে এনক্লেভ সৃষ্টি করা। পিস কিপিং করি সারা পৃথিবীতে, আর আমার এখানে আমি করতেছি। আপনি ভারতের কথা বললেন যে ভদ্রভাবে ব্যবহার করলে কি হয়। আপনি দেখেন তিস্তা চুক্তিটা 2011 হওয়ার কথা ছিল, মমতা ব্যানার্জি না করলো, আর হইল না। ওইখানে গজলডোবা নামক একটা জায়গা আছে, গজলডোবার যে একটা ব্যারেজ আছে, ব্যারেজের 2 সাইডে ওদের লিঙ্ক ক্যানেল আছে, 100% পানি ওইখান থেকে নিয়ে যায়, সামান্যতম পানি তারা দেয় না। তারপরে বাংলাদেশ কি করছে যে ঠিক আছে, অ্যাজ এ জেস্চার অফ গুডউইল তারা ফেনী নদী থেকে ওদের সাবরুম শহরের পানি দেওয়ার জন্য 1.82 কিউসেক পানি নেওয়ার জন্য পারমিশন দিচ্ছে লিগালি, কিন্তু পানি অনেক বেশি নেয়, তা নেই। এইটা একটা করলো 2019-এ, যে ঠিক আছে আমরা একটা করলাম। তারপরে কুশিয়ারা নদীর পানি, কুশিয়ারা নদী হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে সীমান্ত নদী, আন্তঃসীমান্ত, তবে সীমান্ত নদী। ওইখানে কুশিয়ারা নদীতে আমরা পানি নেব আমাদের সাইডে, সেখানে ভারতের সাথে চুক্তি করছে, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে ঠিক আছে, ভারত তো করে না। তারপরেও কি আপনার তিস্তা চুক্তি হয়েছে? আপনি অনেক কিছু করছেন, হয় নাই। আমার মনে হয় যে বাংলাদেশের স্ট্র্যাটেজি হওয়া উচিত যে আমি ট্রানজিট বন্ধ করে দেবো ভাই, আমি তোমাকে যে নৌ ট্রানজিট দিছি 10টা রুটে, আমি নৌ ট্রানজিট স্থগিত রাখবো, তুমি আর পানি এনশিওর করো। এখন আপনার যে ব্রহ্মপুত্রের উপরে পানি নিয়ে যেতে চায় অন্য বেসিনে, আপনার তিস্তার পানি মহানন্দা বেসিনে নিয়ে গেছে, হুইচ ইজ টোটালি ইললিগাল। এক বেসিনের পানি অন্য বেসিনে দেওয়া যায় না, ন্যাচারাল ফ্লো। এই যে আমরা শুধু ফারাক্কা ব্যারেজের কথা বলি না, একটা আমরা কি টোটাল নদীতে একটা ব্যারেজ দিচ্ছে, 8টা ব্যারেজ আছে। এরা যে এই যে গঙ্গা নদীর যে উৎপত্তি হয়েছে ভাগীরথী আর আলোকনন্দা, সে উত্তরাখণ্ডে, ওইখানে তারা প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এই যে ব্রহ্মপুত্রের ওইখানে এই তিব্বতে চায়না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জল বিদ্যুৎ কেন্দ্র করতেছে, সবচেয়ে বড়, 3 গর্জের থেকেও 3 গুণ। এখানে 80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। বাংলাদেশের ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে আপনার অনলি 18,000 ইনস্টল ক্যাপাসিটি, উৎপাদন তো আরও কম করে। এখন এইভাবে যদি সবাই তারা পানি ঠানি আটকায় ফেলায় দেয়, আর আমরা না, আমাদের এটা লেট করতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনসে কিন্তু আপনি রাইটলি পয়েন্টেড আউট যে আমার যদি তিস্তার পানি যদি ন্যায্য হিস্সা আমি না পাই, তাহলে তোমার এই যে রেসিপ্রোকালি আমি এটা ট্রানজিট বন্ধ করি, এই হুমকি দিতেই পারে। এটা কিন্তু আমি 10টা নৌ প্রোটোকল করছি, এই কলকাতা হলদিয়া এটিতে প্রোটোকল আমি করছি। আপনার কলিকাতা বন্দর কি এই রক্ষা করতে পারছে? এই 40,000 কিউসেক পানি নেয়, 500 কোটি টাকার মতো ইনকাম করে, 500 কোটি টাকা প্রতি বছর ওরা ড্রেজিং করে। এখন এটা কেন করে? এদের মেইন পোর্ট হচ্ছে হলদিয়া, 100 কিলোমিটার ডাউনে, দ্যাটস এ গুড পোর্ট। কলিকাতায় এসে শুধু বাংলাদেশ থেকে কিছু ছোট ছোট জাহাজ যায়, তাও আটকে যায়। এখন আসল কথা হচ্ছে কি, কলিকাতার নাম দিয়ে পানি ডাইভার্ট করে এই পানিকে তারা জিওপলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, চাপ সৃষ্টি করে, এবং এই নদীর ব্যাপারে আমি ভারতকে বিশ্বাস করি। আমাদেরও চাপের পয়েন্ট বের করতে আমরা একটু শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস হিসেবে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমাদের পলিসি মেকারদের জন্য আপনাদের বার্তা কি, এবং একই সঙ্গে নাগরিকদেরও দায়িত্ব আছে, এবং নাগরিকদের জন্য আপনাদের পরামর্শ কি, প্রফেসর ডক্টর সাজ্জাদ? 1 নম্বর পরামর্শ আমি দিব যে যেহেতু একেবারেই একটা মাস আপরাইজিং এর পরের একটা সরকার, তাদের স্টেবল হতে একটু সময় লাগছে, বাট অ্যাট এনি কস্ট ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে 0 টলারেন্স রাখা উচিত। 0 টলারেন্স একটা মানে খুবই ওয়াচওয়ার্ড হয়ে গেছে, বাট এটাকে মিনিংফুলি সরকার নেওয়া উচিত। অর্থাৎ আমার যদি অভ্যন্তরীণ নিরাপত্তাটা নিশ্চিত আমার না হয়, তাহলে দুটো লস এখানে। গভর্নমেন্টের প্রতি ট্রাস্ট কমে যায়, এই ট্রাস্ট ডেফিসিটের ফলে ইনভেস্টমেন্ট লোকাল এবং ইন্টারন্যাশনাল, আপনি যেটা বলছিলেন যে ভারত ইনভেস্ট করছে কিন্তু বাংলাদেশে আসছে না, না আসার পিছনে কিন্তু অন্যতম প্রধান কারণটা হচ্ছে আপনি ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে নেই। ফলে আমাকে, এবং যে সবচেয়ে বড় যে অভিযোগটা আছে যে আমাদের যে চাঁদাবাজির যে অভিযোগ, এগুলো খুব মানে মিনিংফুলি হ্যান্ডেল করতে হবে সরকারকে। এতে কিন্তু সরকারেরই লাভ। এই গোলক ধাঁধাটাই সরকারগুলো বুঝে না। অর্থাৎ আমি যদি নেপোটিজম না করি, আমি যদি ব্রাইবারি এবং আমরা আপনার ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারি, এটা যে লং টার্মে আমার যে লাভ, এইটুকু বোঝার মতো বাংলাদেশের সরকার আসে না। এটাই হচ্ছে মানে দুর্ভাগা, আমাদের দুর্ভাগা জাতি বলবো আমি। আর
যেটা বলবো যে আমরা তো আসলে স্ট্র্যাটেজিক জায়গা থেকে অনেক আলোচনা করছিলাম যে সবচেয়ে বড় কথা কি জানেন, বড় রাষ্ট্রের প্রতিবেশী হওয়াটা এটা একটা মানে আপনি তো চাইলেই আপনার পজিশন বদলাতে পারছেন না, ফলে আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। এবং যেটা বললাম যে সরকারকে বুঝতে হবে রাইট পারসনকে রাইট প্লেসে দিয়ে বার্গেনিং ক্যাপাসিটিগুলো বাড়ানো, প্যারালালি আমার রিয়েলিস্ট অ্যাপ্রোচ যেহেতু আমার রাখতে হবে, মিলিটারি আমার ক্যাপাসিটি আমার যেটাকে স্কিলফুল করতে হবে, প্যাট্রিয়ট যেন হয়, সেই জায়গাতে তাদেরকে আরও মোটিভেশন দিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যেন স্মল স্টেট কেবলমাত্র সবসময় যে ভালনারেবল থাকবে তা না, কারণ আমাদের অ্যানালাইসিসগুলোতে আসছে সিঙ্গাপুরও স্মল স্টেট, তাই না? এরকম করে তারা কিন্তু তাদের মতো করে ইকোনমিক প্রগ্রেস দিয়েও আপনি আমার বলি যেটা তাইওয়ানের সিকিউরিটি কি, তাইওয়ান তো নিউক্লিয়ার উইপন নেই, তাইওয়ানে কি আমেরিকা কখনো নিউক্লিয়ার বোমা ফেলবে নাকি গোলাবারুদ ফেলবে? নেভার। নাকি চায়না ফেলবে? নেভার। কেন ফেলছে না? কারণ আপনার যে এই যে মাইক্রোচিপের একমাত্র প্রডিউসার হচ্ছে তাইওয়ান। তার মানে কি এইটি তো ডেটারেন্স হয়ে গেছে। সো আমরা কিন্তু নানানভাবে চিন্তা করতে পারি, আমার কেবলমাত্র যে সুপার মিলিটারি হলেই আমি আজকে নিরাপদ, এই ব্যাপারটা তো সৌদি আরবই খোদ আজকে প্রমাণ পাচ্ছে। ফলে আমাকে স্ট্র্যাটেজিক্যালিও চিন্তা করতে হবে এবং আমাকে খুবই প্রায়োরিটি দিতে হবে আমার যে কি অবস্থান এই মুহূর্তে, ক্যাপাসিটি কি এবং পটেনশিয়ালিটির জায়গাগুলো কি কি আছে, এটি হবে সরকারের। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এখানে আপনি যে প্রশ্নটা করছেন টু পার্ট, একটা হচ্ছে যে নাগরিকদের, একটা হচ্ছে নীতি নির্ধারকদের জন্য, আর একটা হচ্ছে যারা সরকারে আছে নাগরিকদের আমি সংক্ষেপে বলবো, আপনারা নিজেদেরকে গর্বিত মনে করেন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে, আপনাদের লজ্জা পাওয়ার, মাথা হেট করার কোনোই কারণ নাই। এই সাবকন্টিনেন্টে আমরা সবচেয়ে লাকি জাতিগোষ্ঠী। আমাদের নিজস্ব একটা রাষ্ট্র আছে, নিজস্ব একটা পতাকা আছে, নিজস্ব সঙ্গীত আছে, আমাদের সারা পৃথিবীতে আমাদের এমবেসি আছে। আমরা একটা জাতি। সবচেয়ে বড় কথা আমাদের ৭১-এর মতো একটা মানে সিগনেচার মুভমেন্ট, এবং আমরা যুদ্ধের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা আমরা এস্টাবলিশ করেছি। সেই স্বাধীনতাকে, সেই জাতীয় পতাকাকে, সেই সংবিধানকে, সেগুলিকে আমাদের ছুঁড়ে ফেলা দেওয়া উচিত না। আমাদের করতে হবে কি, গর্বিত থাকতে হবে, প্রাউড থাকতে হবে। আমরা এইভাবে থাকবো না, আমরা একটা জাতি রাষ্ট্র। আর একটা বিষয় হচ্ছে সরকারকে আমি বলবো, আপনাদের এত চিন্তা করার দরকার নেই। আপনার পেছনে তো সবাই দেশের জনগোষ্ঠী আছে, জনগোষ্ঠী আপনার পেছনে আছে। আপনি মাথা উঁচু করে দাঁড়ান, আপনি শক্ত হন, আপনার এই যে রোহিঙ্গা ইস্যুর সমাধান করেন, ওয়ার্নিং দেন, আপনার সেনাবাহিনীকে প্রস্তুতি দিতে বলেন যে এই রাখাইনের আপার রাখাইন, নর্থ রাখাইন, এটাকে এনক্লেভ সৃষ্টি করা, এরা করে নেই। এরা বিভিন্ন সুদানে, সাউথ সুদানে, তারপরে বিভিন্ন জায়গায় এই আমাদের সেনাবাহিনী বহু রকমের কর্মকাণ্ডে কিন্তু জড়িত, ওখানে থাকবে। এখানে এত কিছু জাতিসংঘ করে তো কোনো লাভ হবে না। সমস্যা আপনার ওই যে ঈদ করবো তোমরা ওইখানে যে এইসব কথায় হোমিওপ্যাথিক কথায় কাজ হবে না। ইউ হ্যাভ টু ডু ইট। আর একটা বিষয় হচ্ছে পানির বিষয়ে আমি দেখতেছি একটা মানে কঠিন একটা সময় আসতেছে। এইখানেও আমাদের একেবারে ভালো মতো ডিপ্লোমেসি করতে হবে। ফরেন মিনিস্ট্রিতে একটা পানি কূটনীতিক সেল করা দরকার। সেখানে হাইড্রোলজিস্ট, ডিপ্লোম্যাট, ইন্টারন্যাশনাল মানে ল যারা এক্সপার্ট, আপনাদের মতো যারা পিস এবং কনফ্লিক্ট এবং আরবিট্রেশনে এই ধরনের একটা ইউনিট করে আমাদের কঠিনভাবে নেগোশিয়েট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম পানির ব্যাপারে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে। যেমন পদ্মা ব্যারেজ করা হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট ইট। এটার মাধ্যমে আমরা পানির ব্যাপারে সাবস্ট্যান্সিয়ালি আমরা সলভ করতে পারবো দক্ষিণ। তবে জীববৈচিত্র্যের দিকেও খেয়াল রাখতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সাজ্জাদ সিদ্দিকী এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম শান্তি, সামাজিক অবক্ষ এবং বাংলাদেশের বর্তমান সামাজিক নিরাপত্তা নিয়ে। আমার অতিথিরা এক বাক্যে বলছেন আমাদের আসলে প্রথমে নির্ধারণ করতে হবে কী ধরনের রাষ্ট্র আমরা চাই, এবং সেই রাষ্ট্র নির্মাণের জন্যে আমি কোন জায়গায় নজর দেব সেটা যেমন ঠিক করতে হবে। আমাদের গভর্নেন্সের যে দুর্বলতা সেটা পুরো আলোচনা জুড়ে ছিল, গভর্নেন্সটাকে আরও উন্নত করতে হবে। এবং
দুটো সংকট ওনারা আলোচনার মধ্যে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন বাণিজ্য বা অর্থনীতির কথা আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে জিরো টলারেন্সের একটা ব্যবস্থা করতে হবে, এটাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে এবং তার জন্য পুলিশের উপরে কনফিডেন্সটা রাখতে হবে এবং একই সঙ্গে পুলিশের সক্ষমতা বৃদ্ধির দিকেও মনোযোগ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইনফ্লেশন, আমাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে দৈনন্দিন জীবনযাপনের জন্যে বিভিন্ন পণ্যের, আর সেটার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আয়ের ব্যবস্থাটা করতে হবে, আয়ের সক্ষমতা বাড়াতে হবে এবং এই সক্ষমতা শুধু এই জায়গায় না, অন্য জায়গায় ওনারা আলোচনা করেছেন যে আমাদের নেগোসিয়েশন, আমরা যখন অন্য দেশের সঙ্গে কোনো বিষয় নিয়ে চুক্তি করি, এমনকি অভ্যন্তরীণ বিষয় নানা কনফ্লিক্ট যখন নিষ্পত্তি করতে যাই, আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নেগোসিয়েশনের স্কিল খুবই পুয়ার। এই জায়গাটাতে একটা বিশেষ নজর দেবার কথা ওনারা বলেছেন এবং সব মিলিয়ে আসলে রাষ্ট্রকে ঠিক করতে হবে এবং নাগরিকদের ঠিক করতে হবে এবং এই জায়গায় একটা কনসেনসাস, আমরা তো কনসেনসাস কমিশন দেখলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আসলে আমরা কোন ধরনের রাষ্ট্র চাই, কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা চাই, অর্থনৈতিক ব্যবস্থা চাই, সেই বিষয়টা ঐকমত্য তৈরি করা খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।